হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমার নাম রনি, রংপুরের একটা কোম্পানি থেকে বলছি। কিছু সমস্যার কারণে স্টুডিওতে এসে ঘটনা বলা আমার পক্ষে সম্ভব না, তাই ইমেইল করে পাঠালাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। আজ যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার মায়ের সাথে ঘটে যাওয়া একটা নির্মম ব্যাখ্যাহীন ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে 15/12/2017। আমি আমার মা কিছু কেনাকাটার জন্য বাজারে গেলাম। একটা কথা বলে রাখা ভালো, আমাদের বাসা থেকে মেইন শহর মাত্র 3 কিলোমিটারের রাস্তা। যাই হোক, অনেক সময় ধরে কেনাকাটা করে অনেক ক্লান্ত ছিলাম আর ক্ষুধাও পেয়েছিল, তাই ভাবলাম কোন একটা হোটেলে কিছু খেয়ে বাসায় ফিরে যাব। আমি আমার মায়ের হাত ধরে রাস্তা পার করলাম। একটা কথা বলতে ভুলে গেছি, আমার মা অনেক আগের কালের মানুষ, তাই রাস্তাঘাট তেমন চিনত না। এরপর রাস্তা পার হয়ে আমি আমার মাকে নিয়ে একটি মিষ্টির দোকানের সামনে গেলাম, কিন্তু হোটেলের সামনের দিকে কোনো সিট খালি ছিল না। অতঃপর আমি আমার মাকে বললাম, একটু দাঁড়াও, আমি দেখে আসি হোটেলের শেষ দিকে কোন সিট খালি আছে কিনা। গিয়ে দেখলাম শেষ কর্নারে একটা সিট খালি আছে। তো আমি আমার মাকে ভেতর নিয়ে আসতে বলবো, এমন সময় বাইরে এসে দেখি আমার মা নেই। ভাবলাম হয়তো আশেপাশে আছে। প্রায় 10 মিনিট খুঁজলাম, কিন্তু আমার মাকে পেলাম না। আমার বুকটা একটু মোচড় দিয়ে উঠল, কারণ আমার মা তো রাস্তাঘাট চেনে না। তাহলে কোথায় গেল? আর এই কয়েক মিনিট সময়ের মধ্যে কোথায় যেতে পারে? অনেক খোঁজাখুঁজি করলাম, কোথাও পেলাম না। আমি আমার মাকে ফোন দিলাম যে তুমি কোথায়, কিন্তু আমার মা যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বলল, আমি কোথায় আছি জানি না, আর যে জায়গায় আছি সেটা চিনি না। আমার মা অন্য রাস্তাগুলো না চিনলেও আমাদের বাসায় যাওয়ার রাস্তাটা চিনত। তাহলে কোথায় গেল? আমি কি করব বুঝতে পারছি না। এত বড় শহরে কোথায় যাব, আর কাকে চেয়ে জিজ্ঞেস করব, কাকে কি? সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না, যেন আমি বোবা হয়ে গেছি। যাই হোক, আমি একটু শক্ত করলাম নিজেকে। মাকে বললাম, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি। তখন বললাম, তোমার আশেপাশে যেই থাকুক না কেন তাকে ফোনটা দাও। একটা লোককে ডেকে ফোনটা দিল। আমি হ্যালো বললাম, ভাই আমি বিপদে পড়েছি, আমার মা রাস্তা ভুল করে কোথায় যেন চলে গেছে, একটু বলবেন যে জায়গাটা কোথায়? লোকটি যা বললো তা শুনে আমার মাথায় আকাশ থেকে পড়ল। লোকটি বলল, এটা শাপলা। যারা রংপুরে আসছেন বা রংপুর সম্পর্কে জানেন তারা চিনবেন। আর আমরা যে হোটেলের সামনে ছিলাম সেটা হচ্ছে পায়রা চত্বর। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, পায়রা চত্বর থেকে শাপলা 3-4 কিলোমিটারের রাস্তা। তাহলে এই কয়েক মিনিটে সেখানে আমার মা গেলেন কিভাবে? অটো রিক্সা বা রিক্সায় গেলেও মিনিমাম 10 মিনিটের মতো লাগে, আর পায়ে হেঁটে যাওয়ার তো প্রশ্নই আসে না। আর তাহলে ওই রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন চলছিল, ওই সময় রাস্তায় অনেক জ্যাম ছিল। আমি লোকটিকে বললাম, ভাই ওনাকে একটা রিক্সায় তুলে দিয়ে পায়রা চত্বরের কথা বলেন। লোকটি আমার মাকে রিক্সায় তুলে দিয়ে ঠিকানা বলে দিল। এরপর 15-20 মিনিট পর আমার মা আসলেন। কোনো কথা বলতে পারছেন না, শুধু ঘামছেন আর কাঁপছেন। মনে হয় এখানে পড়ে যাবেন। আর কিছু না খেয়ে আমি সোজা মাকে নিয়ে বাসায় আসলাম। একটু ঘুমানোর পর মাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছিল তোমার, আর তুমি এত দূরে গেলে কিভাবে? উত্তরে মা যা বলল তা শুনে আমি রীতিমতো অবাক। বলল, তুই যেখানে রেখে আমাকে মিষ্টির দোকানের ভেতরেই দিলি, তখন কোন একটা বাতাস আমার গায়ে এসে লাগলো। একটু পর দেখি তুই নেই, আর আমি যে জায়গায় দাঁড়িয়ে সে জায়গাটি আমি আগে কখনো দেখিনি। পরে সবার মুখে শুনতে পারলাম মিষ্টির দোকানে নাকি জিনের মানুষের চেহারা ধরে মিষ্টি কিনতে আসে। হয়তো এটা তাদেরই কাজ। এই ছিল আমার ঘটনা। যদি পড়ে শোনান অনেক খুশি হব। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, উৎসাহ পেলে পাঠিয়ে দেব। আল্লাহ হাফিজ, রনি, রংপুর থেকে। তো এই ছিল ঘটনা, এবং ঘটনা আপনারা শুনলেন। আপনারাই বলবেন যে কি রহস্য আছে। একটি বাতাস গায়ে লাগার সঙ্গে সঙ্গে সেই বাতাস একটা মানুষকে ছিটকে এত দূর নিয়ে যাবে, এটা কিভাবে সম্ভব? চোখের নিমেষে একটা মানুষ কিভাবে একটা জায়গা থেকে এত দূরে ছিটকে যেতে পারে? তো সাইক্লোন না, আপনারাই জানেন কি হয়েছিল। সে চলে যাচ্ছে ডক্টর আলিফের কাছে তার ঘটনা শোনার জন্য। আসসালামু আলাইকুম লিসেনার্স। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম আলিফ, ওয়েলকাম টু ভূত এফএম। এবং আমি ভেরি হ্যাপি টুডে ইউ আর হিয়ার, এন্ড আই থিংক জানেন তো রাসেলের সময় খুব অল্প, মানে অল্প সময় পাই আর কি, একদম নিজের জন্য অল্প সময় পাই আর কি। সেটাই। তারপর আজকে চলে আসছি, এক সপ্তাহ 10 দিন আগে বলেছিলাম যে আমি আসবো। একদম, and you're looking good. So আমরা চলে যাই সরাসরি ঘটনায়। জি, তো রাসেল ভাই ঘটনা শুরুর আগে এই যে লুকিং গুড যেহেতু বললেন, সুলতান ভাইকে ধন্যবাদ দিতে হয় আমাকে। তো ঘটনা শুরু করবো, যার ঘটনা শুরু করবো তার নাম জামিল। উনি ঢাকায়, গ্রামের বাড়ি ভোলা।
এই যে আজকে যে ঘটনাটা রাসেল ভাই শুরু করলেন আপনি একটু আগে, বাতাসে নিয়ে গেল, আমার ঘটনাটা একটু কানেক্টেড। ওকে। তো ভোলার থেকে সে ঢাকায় একটা কলেজে অনার্স পড়ার জন্য চান্স পায় 2002 সালে। আচ্ছা। তো চান্স পাওয়ার পরে এক আত্মীয়র বাসায় সে ওঠে। আত্মীয়র বাসা হচ্ছে আপনার পুরান ঢাকাতে। তো আমার আজকে ঘটনা রিলেটেড মোটামুটি পুরান ঢাকা রিলেটেড। আচ্ছা। সে আত্মীয়র বাসায় থাকার পর মানে কিছু মানুষজন আছে যে কয়েকদিন পছন্দ করে, একটা সময় তারও ঘটনা সেরকম হচ্ছে যে বাসায় সে থাকা শুরু করলো, সেই বাসার মানুষজন একটা সময় একটু চিৎকার চেঁচামেচি করতে থাকে, সেই বাসায় থাকে বা কিছু একটা সময় ফেড আপ হয়ে সে ডিসিশন নেয় যে না, কত এরকম আত্মীয় বাসায় থাকবো, আমাকে একটা নতুন বাসা নিতে হবে, আচ্ছা আমি পড়াশোনা করতে পারি বা বাসায় যে মানে আর নিজের একটা এনভায়রনমেন্ট দরকার। তো সে বাসা খোঁজার জন্য বের হয়। একটা পর্যায়ে তাদেরকে বলে যে আমি বাসা খুঁজছি, আপনারা টেনশন করেন না। তো বাসা খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত তার মানে সে একা মানুষ একটা রুম দিবে এরকম লোকজনও পাওয়া যায় না, আবার সে একা একটা রুম এরকম ভাড়াও পাওয়া যাচ্ছে। তো শেষ পর্যন্ত সে যাত্রাবাড়িতে একটা বাসা নেয়, একটা বাসা পায় আর কি। আচ্ছা। 2002 সালের ঘটনা রাসেল ভাই। ওই মুহূর্তে বাসা পাওয়াটা যাত্রাবাড়িতে খুব ইজি, মানে উনি বলে যে তখন অনেক বাসা যাত্রাবাড়িতে ছিল। সে একটা রুম পায়, যেই বাসাটায় ভাড়া নেয় ওই বাসার মালিক একজন হোটেল ব্যবসায়ী, ভাতের হোটেল আছে তার মেসিয়াররা আবার যে জায়গাটায় উনি ভাড়া দিতে চাচ্ছেন ঠিক পাশের রুমটাতে তার মেসিয়াররা থাকে। আর সে যে রুমে থাকবে সেই রুমটা হচ্ছে কর্নারের একটা রুম, সেই রুমে আবার ওনার হোটেলের রান্না হতো আগে। তো যেখানে হোটেলের রান্না হতো সেই জায়গায় এখন আর রান্না হয় না। তো সে চিন্তা করে না এই রুমটা ভাড়া দিয়ে দিব। তো সে ভাড়া দেয়, একটা সময় টুরে খুঁজে সে রুমটা পায়। তো সবকিছু কনফার্ম করে সে তার অল্প বিছানা নিয়ে এখানে চলে আসে। ঘটনার দিন যাই। ঘটনার দিন আপনার ওই সময়টা আর কি গরম, ওই দিনটা প্রচন্ড বাতাস। এই বাতাস বইতে বইতে কাল বৈশাখীর দিকে রূপ নেয়, মনে হয় যে অনেক বড় ঝড় আসবে আর কি। আচ্ছা। তো বাসের মধ্যেই ছিল সে। বাস থেকে যখন সে বাসার দিকে নেমে বাসার দিকে দৌড় দেয়, কারণ মনে হয় যে ঝড়ের সাথে এখন বৃষ্টিটাও নামবে, সে দৌড়ে বাসায় যায়। বাসায় ঢুকতেই ইলেকট্রিসিটি চলে যায়। আর ওই মুহূর্তটাতে এরকম ছিল যে 2 ঘন্টা ইলেকট্রিসিটি থাকতো না, 1 ঘন্টা থাকতো। আচ্ছা। তো সে বাসায় ঢোকার পরে অন্ধকার, মোমবাতি জ্বালায়। মোমবাতি জ্বালানোর পর দেখলো যে রান্না বানাতো কিছু হয়নি, রাতে তো কিছু খেতে হবে, যা আছে তাই কোটা শুরু করে। তো সবজি করছে, এমন সময় বাতাসে হঠাৎ করে রান্না মানে বাথরুমের একটা জানালা ভেঙে কাঁচ ভাঙার শব্দ আসে। সে জিনিসটাকে নর্মাল হিসেবেই নিল, কারণ বাইরে তো আসলে অনেক বাতাস হচ্ছে, হয়তো বাথরুমের জানালাটা ওই ছোট জানালাটা বন্ধ করা হয়নি, তো তার এইসব জানালা সব বন্ধ। তো সে একটা পর্যায়ে চিন্তা করলো যে না, রান্নাটা চুলাতে বসিয়ে তরকারিটা বসিয়ে তারপরে যাবো চেক করতে। ইলেকট্রিসিটি আসলেই ভালো, কারণ আমি যদি এখন বাথরুমে যাই তার পায়ের মধ্যে কাঁচ টাচ বিঁধতে পারে। সে কি করলো, মোমবাতি নিয়ে, যেহেতু ইলেকট্রিসিটি আসছে না, সে মোমবাতি নিয়ে বাথরুমে কিউরিসিটি বসে যে আসলে কি ভাঙলো। মানে দরজা খুলে সে যখন মোমবাতিটা জানালার দিকে নিত, ওই মুহূর্তে যেটা দেখলো সেটা হচ্ছে একটা মাথা, একটা মানুষের মাথা ওই জানালার মধ্যে আটকে আছে। ও মাই গড। আর ওই মাথা বেয়ে বেয়ে রক্ত তার দেয়াল চুয়ে চুয়ে করছে। ওনার কথা হচ্ছে যে আমার হাতে একটু রক্ত, মানে হাতে একটু কেটে গেলে আমি অজ্ঞান হয়ে যাই রক্ত দেখলে, আর এটা তো মাথা একটা, আমার তো ওই মুহূর্তে থাকার কথা না। সে অজ্ঞান হয়ে যায়। আচ্ছা। বাথরুমের সামনে অজ্ঞান হয়ে পড়ে। এমনও না যে কেউ রেস্কিউ করতে আসবে বা কোনো চিৎকার দিল, কারণ তার সাথে তো কেউ থাকে না। পরের দিন যখন ঘুম ভাঙার পর সে দেখতে পেল যে সকাল হয়ে গেছে, তার ইউনিভার্সিটি যাওয়া হয় না, এবং মোস্ট ইম্পর্টেন্ট কেস যেটা রাতের বেলা চুলায় ছিল সেটা পুড়ে একদম ছাই হয়ে গেছে। তো সে চুলাটা বন্ধ করে, পুরো রুম অন্ধকার, সাফোকেটেড হয়ে গেছে। পুরো রুমের মধ্যে ওই যে ধোঁয়া পুরো রুম সাফোকেটেড। তো সে কাঁচতে দরজা খুলে একটা পর্যায়ে সে উপরে যায় বাড়িওয়ালার কাছে, যে আপনি বাড়িওয়ালাকে ওই মুহূর্তে বাসায় পায় না। সে হোটেলে যায়, বাড়িওয়ালার কাছে জিজ্ঞেস করে আপনার এই বাসাতে কোনো সমস্যা আছে কিনা, আমি রাত্রের বেলা খুব খারাপ জিনিস দেখেছি, আমার কাছে মনে হয় না যে এরকম, এটা খুব নর্মাল ঘটনা, আমার কাছে যেটা আমার সাথে যেটা ঘটেছে গতকালকে। বলে যে না, তোমার পাশের রুমে তো মেসিয়ারা থাকে। বাড়িওয়ালা এরকম বড় পরেজগার দাঁড়িয়ালা, বলে যে তোমার পাশে তো মেসিয়ারা থাকে, ওদের তো কোনো সমস্যা না, তোমার কেন সমস্যা হবে, তোমার ঠিক পাশের রুমে যদি কোনো বিপদে পড়ো তো ভিতর থেকে আমি বাড়ির থেকে ওই পাশ থেকে সিট এটা খুলে দিব, বিপদে পড়লে ভিতর থেকে দরজা খুলে তাদের সাথে হেল্প নিও। আচ্ছা, আশা করি কোনো সমস্যা নেই। তো সেই আশায়, আর বাসাও তো পাওয়া কঠিন, তো সে মানে অপশন রাখলো যদি ঝামেলা হয় আমি ছেড়ে দিব, কিন্তু ওই মুহূর্তে আর কিছু ঘটতে থাকলো না। কিন্তু তার মনের মধ্যে ভয় রয়ে গেল। রাসেল ভাই হঠাৎ করে রুমের মধ্যে একটা শব্দ হলো, তার ফট করে ওই জায়গাটাতে মন চলে যাচ্ছে। সে কোনো কিছুই কনসেন্ট্রেট করতে পারছে না, পড়াশোনাতেও না, কিছুতে না। সারা রাত লাইট জ্বালিয়ে রাখে ঘুমানোর সময়, কারণ তার কাছে মনে হয় যে এখনই কিছু একটা করবে তার সাথে।
এরকম করে করে 1 মাস চলে গেল। 1 মাস চলে যাওয়ার পরে তার একদিন পরীক্ষা ডেট পরে, ফ্রেন্ডকে বলে যে তুই আমার বাসায় থাক, একসাথে পড়াশোনা করবো। এই জিনিসটা আমি বুঝতে পারছিলাম না। আচ্ছা। তো তার ফ্রেন্ড বলে আচ্ছা ঠিক আছে তোর বাসায় থাকবো। ওই ফ্রেন্ড তো আমার মেসে থাকে। সে বলে যে ঠিক আছে আমি রান্না বান্না করবো, বাসায় চল যাই। আমার বাসা তো রুম মোটামুটি মানে 3-4 জন থাকতে পারবে এক রুমে, আমি একা থাকি, তুই চল। তো তার ফ্রেন্ড তার সাথে যায়। তো সন্ধ্যার সময় তারা বাসায় আসে, জিনিসপত্র রেখে দেখে ইলেকট্রিসিটি নেই। তো ব্যাচেলার মানুষ রাসেল ভাই, ইলেকট্রিসিটি নেই, বাইরে একটু গরম, ভিতরে প্রচন্ড গরম। আর ওই রুমটা আসলেও গরম, কারণ ওই জায়গায় রান্না বান্না হতো আগের থেকেই। আর ওই রুমে তেমন আলো বাতাস আসে না। পূর্বের দিকে যে জানালাটা সেটাতে আলো বাতাস হচ্ছে, কিন্তু এই পাশে তেমন কোনো আলো বাতাস নেই। তো সে বললো যে আমি মোমবাতি ঘরের ভিতরে জ্বালিয়ে ঠিক দরজার বাইরে আসছি। তো বাইরে থেকে জানালা থেকে মোমবাতির আলোতে রুম যে আলোকিত সেটা বোঝা যাচ্ছে। ঠিক 15 থেকে 20 মিনিটের মাথায় তারা 2 ফ্রেন্ড মিলে দেখলো যে একটা বড় ছায়া রুম থেকে পাস করে। তারা খুব অবাক হয়ে গেল, কারণ ওই পাশ থেকে গেট লাগানো, এই মেসেদের আসার কোনো চান্স নেই। সে বললো যে রাতও হয়ে গেছে, সন্ধ্যা করে রাতও হয়ে গেছে, তো দেখি। তার ফ্রেন্ড আবার একটু সাহসী ছিল, সে ফ্রেন্ড আবার ঘরের মধ্যে ঢুক। সবচেয়ে আশ্চর্যজনক রাসেল ভাই, ঘরে ঢোকার পর দেখলো যে চুলার মধ্যে 5টা আঙ্গুল পুড়ছে, আর চারিপাশে রক্তের প্লট প্লট ছোপ। আচ্ছা, 5টা আঙ্গুল, শুধু আঙ্গুল, হাত না, শুধু আঙ্গুল, 5টা আঙ্গুল পুড়ছে এবং পুরো স্পষ্ট ভিজিবল, যেটা নখের পোর্শন, মানুষের আঙ্গুল যে পুড়ছে সেটা তারা ক্লিয়ারলি দেখতে। তারা সাথে সাথে ওই মুহূর্তে মোমবাতি ফু দিয়ে বন্ধ করে বাইরের তালা দিয়ে ওই বাসা ওই মুহূর্তে ত্যাগ করলো। দাঁড়িয়ালের সাথে দেখা করার সময় নিল না। পরের দিন সকালবেলা সে এসে বললো যে আমি আপনার বাসায় আর থাকবো না, আপনি এই বাসা অন্য কাউকে ভাড়া দেন, আমি যেটা অ্যাডভান্স করছি সেটা অ্যাডজাস্ট করে দেবেন, আমার পক্ষে আর এই বাসা থাকা এই মুহূর্তে সম্ভব না। তো সে তার জিনিসপত্র নিয়ে তার ফ্রেন্ডের বাসায় ওঠায়। তার ফ্রেন্ডের বাসার ডিস্টেন্স ওখান থেকে প্রায় 1.5 কিলো। আচ্ছা, তার ফ্রেন্ডের বাসা হচ্ছে ধোলাইখান। তো তার ফ্রেন্ডের বাসায় যে ওঠে মেসের মধ্যে, ওই বাসাটাও একটু গিঞ্জি টাইপের, ট্রেন বন্ধ টন্ধ। এই যে বাসাতে সে এতদিন ছিল সেই বাসাটা আবার অতটাও ময়লা না। তো তার ফ্রেন্ডের বাসায় যে ওঠে, ওই ফ্রেন্ডটা আবার অন্য 2-3 জন রুমের সাথে একজন শেয়ার করে থাকে। তো তাকে বসে ওইরকম হেল্প চাইছে যে আমি তোর সাথে থাকবো। তো তারা একসাথে থাকা শুরু করলো এবং বললাম যে বাসা যখন পাবো তখন আমি ছেড়ে দিব। ঠিক 20 থেকে 25 দিন পর তার ফ্রেন্ডের বাসা থাকা অবস্থায় জুম্মার দিন রাসেল ভাই, খুব মানে অবাক করার মতো স্টোরি এটা। জুম্মার সময় জুম্মার নামাজ টামাজ পড়ে সবাই খেয়ে দিয়ে জাস্ট শুইছে। ওই ছোট্ট বিছানাটা সে তার ফ্রেন্ডের সাথে শেয়ার করে। আমি সময় নিচ্ছি না তো রাসেল ভাই। না, একদম না। ওকে। তো সে শুয়ে আছে, হঠাৎ করে তন্দ্রায় ঘুম চলে আসে। ঘুম থেকে ওঠে রাসেল ভাই, ঘুম থেকে উঠে দেখে ঘড়ির কাটায় বিকাল 5টা। সেটা ও সেই রুমে শুয়ে আছে যে রুম থেকে সেটা সে আঙ্কেলের বাসা, এবং তার পাশে একটা মানুষ দাঁড়ানো। সেই মানুষটার পাশে দাঁড়ানো এবং মানুষটা গলে গলে তার পাশ থেকে পড়ছে। আচ্ছা, মানুষটার সাথে তো গলে গলে নামছে এবং সেই গলে যাওয়া পোর্শন গুলা তার হাতে এসে লাগছে। সে চিৎকার দেয়, জোরে চিৎকার দেয়, আমাকে বাঁচাও কেউ। এই বাঁচাও কেউ বলার পর থেকে সে সূরা ইয়াসিন নাম ধরে পড়া শুরু করে। আচ্ছা, নাম ধরে পড়া শুরু করলে যে আমি ওই মুহূর্তে কি করবো আমি বুঝতে পারছিলাম না। সরি রাসেল ভাই, আমি একটু গুলিয়ে ফেলেছি। তা পরবর্তীতে সে জোরে জোরে চিৎকার করতে থাকে, আমাকে বাঁচাও। ওই মুহূর্তে বাড়িওয়ালা আসে, দরজা খুলে বলে তুমি এখানে। সে বলে এটা তো আমারও সেম কোশ্চেন, আমি এখানে কি চাই? আপনাকে আমি আগে বলেছি যে আপনি এই বাসাটা এই বাসাটা আপনি একটু চেক করেন, এই বাসায় কোনো সমস্যা আছে কিনা। আমি এখানে কিভাবে আসলাম আমি কিচ্ছু জানি না, আমার কোনো কিছুই মাথায় নাই। আমি দুপুরবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমি এখানে। এই রুমে আসার কথাই না, এই রুমে আসার কথাই না রাসেল ভাই, বাইরে যে তালা দেওয়া তো। সে আসছে কিভাবে তার কোনো ধারণার বাইরে। ঘুমট অন্ধকার, কিন্তু বিকালবেলা পরন্ত বুঝতে পেরেছি। তো সে তখন তার বাসায় যায়, ফ্রেন্ডের বাসায় যায়, ফ্রেন্ডকে বলে দোস্ত এই ঘটনা, আমি তো ঘুম থেকে উঠে দেখি আমি এই বাসায়। আরে না, আমি তো তোকে দেখলাম তুই পাঞ্জাবি জড়াই বাসায় চলে গেলি। কিন্তু ওই ঘুম থেকে এ পর্যন্ত তার আর কিছুই মনে নাই, সে কি কি করছে তার কিচ্ছু মনে নেই। বলে কি বলিস? বলে হ্যাঁ, তুই আমার সামনে থেকে উঠলি, পাঞ্জাবি গায়ে জড়ালি, আমি তোরে বললাম তুই কই যাস, তুই কোনো শব্দই নিলি না, আমার কথাটা শুনলিও না, তুই চলে গেলি ফটফট করে। উনি অবাক হতে থাকে। তখন ওর মাথায় আসতে থাকে যে আমি এখন যে লাইফটা এখন যে অবস্থায় আছি সেটা কোনো অ্যাবনর্মাল লাইফ না। আর যদি নর্মাল লাইফ হয়ে থাকে তাহলে কোনো অ্যাবনর্মাল জিনিস আমার উপর ভর করে আছে। তাহলে আমি নর্মাল অবস্থায় নাই, এই মুহূর্তটাতে কি করা দরকার? সে বললো যে না, আমি বাড়িতে চলে যাবো, আমি বাড়িতে কিছুদিন থেকে আসি, যদি ভালো থাকে তাহলে ওখানে কয়েকদিন থেকে আবার নর্মাল হলে এখানে চলে আসবো। সে তার সব লাগেজ নিয়ে তাদের ভোলায় চলে যায়। ভোলাতে তাদের বাসায় একদিন সন্ধ্যাবেলা জিনিসপত্র সদাই নিয়ে আসার সময় সে একটা জিনিস লক্ষ্য করে যে একটা লোক তার পাশ দিয়ে হেঁটে গেল।
আর একটা ছোট করে বলে রাখি, এই ভোলায় আসার আগের দিন তার ফ্রেন্ডের বাসায়, ফ্রেন্ডের মেসে ফিস্ট ছিল। মেসের লোকজনরা উইকে একটা ফিস্ট করে, ভালো রান্না বান্না করে। সেই ফিস্টে 5 জনের টানা বমি হয় রাত্রেবেলা। আচ্ছা। বেশ বমি হয়। তো সে কি করে, সেও বমি করে, কিন্তু এটাকে সে নর্মাল হিসেবে নেয়, হয়তো কোনো কিছু খারাপ কিছু ছিল, কিন্তু একসাথে 5 জন এটাও একটু অ্যাবনর্মাল, কিন্তু সে এত কিছু খেয়াল করে নেই। পরের দিন তার ভোলায় যেতে হবে। পরের দিন লঞ্চ ধরে সে ভোলায় চলে আসে। ভোলায় চলে আসার পরে ওই দিন বললাম সন্ধ্যার সময় সে বাড়িতে ফিরছে সদাই নিয়ে, এমন সময় একটা লোক তার পাশ দিয়ে যেতেই সে অজ্ঞান হয়ে যায়। আপনার প্রথম ঘটনার সাথে কিছুটা রিলেটেড আসলে। অজ্ঞান হয়ে যাওয়ার পর তার আর কিছু মনে নেই। যখন ঘুম ভাঙে, তো সে একটু কবিতা টাইপের লোক, কবি টাইপের লোক আর কি, সে অনেক কবিতা লিখতে পছন্দ করে। সে বলে, আমি যখন আমার ঘড়ির কাঁটায় দেখি তখন ঘড়িতে বাজে 3টা, রাত 3টা, চারিপাশে অন্ধকার। ইভেন ওই দরজার নিচ দিয়ে যে পাশের রুমে মেসিয়াররা আছে সেই রুমটা পর্যন্ত অন্ধকার, মানে ওদেরকে আমি যদি কিছু ডাকিও কোনো হেল্প পাবো না। ঘরের 4 কোণায় 4টা মোমবাতি, আর আমার পাশে প্রচুর মানে অনেকগুলা জন্তু টাইপের মানুষ। আচ্ছা। সবাই আমার পাশ দিয়ে হাঁটছে এবং আমার পাশে একটা মানুষ দাঁড়ানো। আমি এখন রাসেল হয়ে আসি, আমার পাশে একজন মানুষ দাঁড়ানো, সেই মানুষটার সারা শরীর বেয়ে গলন্ত জিনিস আমার হাতে এসে লাগছে। আচ্ছা। আমি খুব অবাক হয়ে যাচ্ছি এবং আমি এই মুহূর্তে আমি কি করবো সে কিছু ভেবে পাচ্ছে না। ভয়ঙ্কর ব্যাপার। সে দরজা জোরে জোরে বাড়ি দিচ্ছে, আর ওই মুহূর্তে সে বাঁচাও বাঁচাও না বলে বারবার সূরা ইয়াসিন শুরু করে দেয়। তো তার কথা হচ্ছে যে আমি কোরআন শরীফ ছোটবেলায় মক্তবে পড়েছি, কিন্তু কোরআন শরীফের সূরা ইয়াসিন তার মুখস্থ ছিল না কখনোই। এই যে আমি বই বের করে সূরা ইয়াসিন পড়ছি, এবং আমি যতই ভার্স চেঞ্জ হচ্ছে, আমি যতই নতুন নতুন আপনার লাইনে যাচ্ছি, ততই আমার এইসব জন্তুগুলা পিছিয়ে যাচ্ছে। এমন সময় আমি একটা লোককে দেখি, ঘরের কোনা দিয়ে উপর দিয়ে লোকটা হাসছে, এবং লোকটা সাদা। হয়তো সেই কি আমাকে বাঁচালো, আল্লাহ বাঁচিয়েছে, জিনিসটা শিরক হয়ে যায়, আল্লাহ বাঁচিয়েছে, হয়তো কোন একটা হেল্প করার মতো লোক কারো মাধ্যমে এসেছে। ওই মুহূর্তে দরজাটা সে ভেঙে ফেলতে সক্ষম হয়। দরজাটা ভেঙে ফেলতেই, দরজা খুলতেই তিনি দেখে যে বাড়িওয়ালা সই মেসিয়ারের সবাই চলে এসছে। তখন সে বাড়িওয়ালাকে জড়িয়ে ধরে বলে যে আমি আপনার বাসায় থাকবো, আমি কোথাও যাচ্ছি না, দয়া করে আপনি বাসাটা চেক করুন। সে তার বাবা মাকে বলে, বাবা মা আমি এখানে বারবার ফিরে আসতেছি। তার বাবা মা বলে যে তুই সন্ধ্যার পর থেকে তোকে বারবার বাড়ির লোকজন আশেপাশে সবাই খোঁজা হচ্ছে, তোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই মুহূর্তে মোবাইল ফোনও সে অ্যাভেল করতে পারে নাই, মাত্র টিউশনি শুরু করে। তো পরে খোঁজ নিয়ে জানা যায় যে ওই বাবা মা খোঁজ নিয়ে জানতে পারে যে সে ঢাকায় চলে আসছে। এবং তার তখন সে বাবা মাকে খবর দিচ্ছে আমি ঢাকায় চলে আসছি, তোমার ঢাকায় আসো। তার বাবা মা পর্যন্ত ঢাকায় আসে, এবং ওই রিজনে একজন বুজুর্গ লোক আছে, কবিরাজ টাইপের লোক, যে কিনা এরকম জাদুটোনা বা কিছু হইলে ডিটেক্ট করতে পারে। সে নিয়ে আসছে, সে বলে যে এই লোকের উপরে তো আসর করা হয়েছে জিন, এবং কে আসর করছে সেটা আমরা পরে বের করবো, আগে দেখি ওনার সাথে কি কি ঘটছে, এই লোকের সাথে কি কি ঘটছে। তখন সিরিয়ালে অনেক কিছু আসলো, বললো যে আচ্ছা ঠিক আছে, এইখানে একটা সমস্যা আছে, এই বিল্ডিং এ একটা সমস্যা আছে। দ্বিতীয়ত আরেকটা সমস্যা করেছে, উনি যে লোকের মহিলার বাসায় থাকতো আগে, যারা ঝগড়া করতো, ওই মহিলা আবার একে জাদু ব্ল্যাক ম্যাজিক করেছে এর উপর। আচ্ছা, কিন্তু এর উপর ব্ল্যাক ম্যাজিক করার পর সে ফেইল্ড হয়। ওই যে রাসেল ভাই বললাম 5 জন বমি করেছে, এর মধ্যে একজন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আচ্ছা, তার যেহেতু সে মারা গেছে, রোড অ্যাক্সিডেন্টটা হওয়ার কথা ছিল ওনার, সেদিক থেকে সে বেঁচে যায়। কিন্তু পরক্ষণে তার উপর আরেকটা চালান দেওয়া হয়, যেখানে সে এখানে চলে আসে। আর এই বাসার নিচে একটা সমস্যা হচ্ছে, এখানে একটা খারাপ মেয়ে জিন আছে, সে বারবার ওকে ভয় দেখিয়েছে এবং খুব মর্মান্তিক ভয় দেখিয়েছে। তো এখানে এই বিল্ডিং এ আমাকে সবাই আমার থেকে 10 ফিট দূরে সরেন, আমি এই বিল্ডিং থেকে 7 ফিট গর্ত করব। সে 7 ফিট গর্ত নিজে কোদাল দিয়ে করে। 7 ফিট গর্ত করার পর দেখে 7টা পুতুল, এই 7টা পুতুলের মাথায় 7টা করে সুই গাঁথা। আচ্ছা, এগুলি সব পোড়ানো হয়, এবং প্রসেসটা আমি ছোট করে বলে দিই রাসেল ভাই। পোড়ানোর পরে সে বলে যে আমি যে এই কাজটা করেছে তাকে ধরবো। সে কি করে, জঙ্গলের ভিতরে কি একটা টাইপ ইলিশ মাছ দিয়ে ধরবে, এরকম ইলিশ মাছ জঙ্গলের ভিতরে রাখে, এবং ধরতে পারে যে এই কাজটা ওই মহিলার কাজ করেছে। কিন্তু ওনার এই প্রসিজিওরে এইখানে যে বদ দিনটা ছিল সে ভেঙে চলে। আচ্ছা, তাকে আর ধরতে পারে নাই। বলেছে যে ভেঙে চলে গেছে সে অনেক পাওয়ারফুল। পরবর্তীতে রাসেল ভাই ওনাকে এইখান থেকে পরিত্রাণ দেওয়া হয়,
এবং ওই জিনটাকে এখনো পর্যন্ত বোতলে আটকে রাখা আছে, ওই জিনটা এখনো বোতলে আটকানো। এবং শেষ পর্যন্ত রাসেল ভাই বলে যে আমি এখন এমন অবস্থা হয়ে গেছে যে আমি প্রতি বছরই এরকম কবিরাজের কাছে যাই, আমি যে দেখি আমার উপরে কেউ আসল করেছে। মাই গুডনেস, ওয়ান্ডারফুল স্টোরি আলিফ, এবং আপনাকে অনেক ধন্যবাদ এরকম চমৎকার একটা ঘটনা শেয়ার করার জন্য। এবং আশা করছি যে আপনি পরবর্তী যে ঘটনাটা শেয়ার করবেন সেটাও খুব চমৎকার হবে। এবং লিসেনার্স, আমি হাসিব মিরপুর থেকে। তো রাসেল ভাই সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। যেহেতু রাসেল ভাই আমি অফের আগেই বলেছি যে ঘটনাটা একজন ভিভিআইপি পার্সন নিয়ে, সেহেতু ঘটনার স্থান, কাল এবং ব্যক্তি বিশেষের নামটা আমি একটু দেখাচ্ছি। তো আমি একটা ছদ্মনাম ইউজ করতেছি, শায়ন, যে ছেলেটা নিয়ে ঘটনা। তো ও একটা পর্যায়ে যেহেতু বলছিলাম ওর বাবা একজন ভিভিআইপি পার্সন, তো একবার ও দিনাজপুরে রাজার বাড়িতে বেড়াতে যায়, একটু ঘুরতে যাওয়ার জন্য ওখানে যাওয়া, তো রাজার বাড়িটা পরিদর্শন করা। তো ওর ফ্রেন্ড এবং সাথে আরো কিছু লোকজন নিয়ে রাজবাড়িতে যায় ঘুরতে। তো রাজবাড়িটার ভিতরে ও প্রবেশ করে একটু ভিতরটা ঘুরে দেখার জন্য। তো সবাই মোটামুটি আশপাশে বাইরের পরিবেশটা দেখতেছে, ও ভিতরে এন্ট্রি করে ও ভিতরের পরিবেশটা দেখতেছে। তো ভিতরের পরিবেশ দেখতেছে, তো একটা মুহূর্তে হঠাৎ ও চিৎকার দিয়ে দোতলার সিঁড়ি থেকে দৌড়ে নেমে এসে ওখানে একজনের কোলে হঠাৎ শুয়ে পড়ে অজ্ঞান হয়ে। রাসেল ভাই সে আসলে অজ্ঞান ছিল না, তো মানে যখন ওর চেক করা হয় রাসেল ভাই হাতের পালস এবং গলার নাকের মানে পালস সব বন্ধ ছিল, এক প্রকার ডেথ বলা যায় রাসেল ভাই, মানে মানুষ মারা গেলে যেরকম হয় কি সবকিছু একদম স্টপ হয়ে যায়। তো ওর আশেপাশের লোকজন সবাই মানে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, সবাই চলে আসে যে শিওর হয়ে যেন আসলে কি, এবং সবাই চেক করে দেখেন না সে মৃত, মারা গেছে। তো প্রায় রাসেল ভাই 10 থেকে 15 মিনিট মোটামুটি, এরপরে তার অটোমেটিক জ্ঞান চলে আসে, সে জীবিত অবস্থায় ফিরে আসে এবং সবাই এক প্রকার মানে হতভম্ব হয়ে যায় ব্যাপারটা আসলে কি। কারণ সবাই চিন্তা করলো যে না হয়তো আমাদের হয়তো ধারণা ভুল হতে পারে, কারণ কেউ তো এখানে ডাক্তার না। সো সবাই হয়তো যেহেতু কিন্তু এটা শিওর ছিল যে ওর পালস সম্পূর্ণভাবে বন্ধ ছিল। তো তারপর রাসেল ভাই ওদিন বাড়িতে ফিরে আসে। তো বাড়িতে ফিরে আসার পর রাতে ঘুমায় রাসেল ভাই। তো ওদিন রাতে যে জিনিসটা একটা খুব খারাপ স্বপ্ন দেখতেছে ঘুমের মধ্যে। তো স্বপ্নের মধ্যে এরকমটা দেখতেছে যে কোন এক জায়গা থেকে মানে ছাদের উপরে, রুমের যে ছাদটা ফ্লোরটা, ওটার উপর থেকে মানে কোন একটা কাটা লাশের ব্লাড তার গায়ে পড়তেছে, সে এরকম একটা ড্রিমস দেখতেছে। তো স্বপ্নটা দেখতে দেখতে হঠাৎ তার ঘুমটা ভেঙে যায়, তো লাফ দিয়ে ওঠে। পুরো লাইট যথারীতি অফ ছিল। তো একটা পর্যায়ে সে একটু হয়, তো তার গালের মধ্যে একটা হাত দেয়। তো হাত দেওয়ার পর আসলে অন্ধকারের মধ্যে সে হাতে দিয়ে তাকে একটু কালো কালো দেখছে। সে হঠাৎ করে লাইটটা জ্বেলে দেখে আসলে হাতের রক্ত। উপরে যে ফ্লোরটা ছিল ওই ফ্লোরে তাকায় দেখে সে সিলিং থেকে রক্ত পড়তেছে। তো এই ব্যাপারটা এক প্রকার লাফ দিয়ে উঠে সবাইকে ডাকার চেষ্টা করে, কিন্তু সবাই যখন রুমে আসে ওই স্পষ্ট হাতের ব্লাডটা ছিল, সবই আছে, গালের রক্ত সবই ঠিক আছে, কিন্তু ফ্লোরে যখন রুমে সবাইকে নিয়ে আসে ফ্লোরের দিকে তাকাতে বলে, ফ্লোরটা সম্পূর্ণ একদম ব্ল্যাঙ্ক ছিল, কিছুই ছিল না আসলে। আচ্ছা, তো এইভাবে তার ওই দিনাজপুর রাজার বাড়ি থেকে আসার পরের দিনের রাত এইভাবে কাটে। তো তারপর যে জিনিসগুলো ওর সাথে ঘটতে থাকে রাসেল ভাই, প্রথমত ওর বাড়ির নিচে ওর একটা রুম আছে যেটাতে বসে আড্ডা দেয় নর্মালি ওর ফ্রেন্ড সার্কেল নিয়ে। তো ওই রুমটা কেন্দ্রিক করে কিছু ঘটনা ঘটে রাসেল ভাই। যেরকম ওই রুমটাতে যে কেউ যদি স্টে করে একা স্টে করে, তো দেখা যাচ্ছে একা যদি কেউ শুয়ে থাকে, সেটা দিন হোক আর রাত হোক, চাদর একটা গায়ে দিয়ে শুয়ে আছে, তো খুব জেন্টেলি কেউ চাদরটা আস্তে আস্তে টেনে নিচে নামাচ্ছে তার গায়ে থেকে, যেই থাকুক সেটা খুব জেন্টেলি রাসেল ভাই, খুব স্লোলি আস্তে আস্তে নামাচ্ছে এবং স্পষ্ট বোঝা যায় যে কেউ চাদরটা টেনে টেনে নামাচ্ছে। এবং রুমের মধ্যে কিছু দেখা যাচ্ছে না, স্পষ্ট বোঝা যাচ্ছে চাদরটা গা থেকে নামতেছে। এবং এটা শুধুমাত্র ওই রুমটাতেই ঘটে রাসেল ভাই, অন্য কোথাও ওর বাড়ি ওই রুমটাতে, এবং যেই যায় একই ঘটনা ঘটে। তো ওর বাসার বেডরুমে যেটা হয় রাসেল ভাই, ও যখন ওর বেডরুমে শুয়ে থাকে ওর খাটের মধ্যে আপনার ও যখন শুয়ে থাকে তখন স্পষ্ট দেখতে পারে যে ওর বিছানার মধ্যে কেউ যদি বসে বা কেউ যদি বিছানার মধ্যে মুভ করে তাহলে স্বাভাবিক বিছানাটা ডেবে যাবে, তো ওই বিছানাটা ওইভাবে ডেবে যায়। তো একটা পর্যায়ে আস্তে আস্তে এরকম জিনিসগুলো যখন ঘটতে থাকে তো ওর বাবাকে ব্যাপারটা জানায়। তো যেহেতু ওর বাবা মার একমাত্র সন্তান ছিল, বাবাটা একটু সিরিয়াসলি ব্যাপারটা নেয় প্রথম অবস্থায়। তো নেওয়ার পরে তারপর বলে যে বাবা আমার এই প্রবলেম হচ্ছে, আমি স্বাভাবিক লাইফ চলতে পারতেছি না, আর কেন জানি মনে হচ্ছে আমি এখানে না, কোথাও কিছু একটা হারিয়ে ফেলছি। তো একটা পর্যায়ে ও যে জিনিসটা ঘটে, ও যখন ওর রুমটাতে
একা স্টে করে, তখন কেউ একজন ওর সাথে কথা বলে, এবং যখন কথা বলে ওর রুম আটকে কথা বলে, কিন্তু বিপরীত যার সাথে কথা বলতেছে তার কোনো ভয়েস পাওয়া যায় না। কিন্তু এটা বোঝা যাচ্ছে ওর স্পিচ গুলো শুনে যে ওকে কিছু কোশ্চেন করতেছে, ও সেগুলো অ্যান্সার দিচ্ছে, এবং এভাবে যখন তাদের রুম থেকে বাইরে থেকে নক করলে সে সেটা রিপিট কোনো অ্যান্সার দেয় না, কথা বলতেই থাকে অনবরত। এবং ওয়াশরুমে যখন সে যায়, ওয়াশরুমে যাওয়ার পর ওয়াশরুমের মিররে সে অদ্ভুত একটা চেহারা দেখে, ওর চেহারাতেই, যেটা আসলে ওর না, ওর চেহারাটাই ও দেখে, বাট অদ্ভুত সুন্দর ওর কাছে লাগে। তো রাসেল ভাই, ওর একজন গার্লফ্রেন্ড ছিল, তো রিলেশনশিপের সময় ওর গার্লফ্রেন্ড যে জিনিসটা বলে যে ওর সাথে মানে রিলেশনশিপ থাকাকালীন, তো ওকে যখন বলা হয় যে ওয়াশরুমে এতক্ষণ কি করো, একদিন বলছে ওয়াশরুমে এতক্ষণ কি করতেছো, বলে যে ওয়াশরুমে ও খুব সুন্দর, ও আমাকে আসতে দেয় না। তখন বলে যে কে, তখন ও বলে যে আমি আয়নার মধ্যে যখন তাকাই আমি খুব সুন্দর একটা মেয়েকে দেখতে পাই, খুব সুন্দর, এত সুন্দর। ও বলে তখন ও একটু মানে যেহেতু একটু জেলাস ফিল করে, আবার জিজ্ঞেস করে কোন মেয়েটা, ওয়াশরুমে কে মেয়ে আসবে, ওই তুমি দেখতে পারবে না, ও আমাকে কখনো ছাড়বে না। তো একটা পর্যায়ে ওদের রিলেশনশিপটা থাকে না আসলে, এবং রিলেশনশিপটা না থাকার মূল যে কারণটা তার এই প্যারানল প্রবলেমটা। তো একটা পর্যায়ে যে সে এই প্রবলেমটা থেকে সলিউশনের জন্য বিভিন্ন জনের কাছে যায়, তো সবাই জাস্ট একটা পর্যায়ে যায় বলে যে না এটা পসিবল না, সবাই ফিরে দেয়। তো একটা সময় যায় যখন ওর একটা ছেলে হিন্দু ফ্রেন্ড ছিল, তো হিন্দু ফ্রেন্ডের সাথে যখন মিট করে, তো মিট করার পর বলতেছে যে আচ্ছা, তো যে সায়না কথা বলতেছে যাকে নিয়ে ঘটনা, ও একবার বলতেছে যে তুই তো হিন্দুদের আসলে একটা মন্ত্র আছে, ওম ভীম ক্রিম চামুন্ডায়, মন্ত্র আমি সঠিক জানি না, তো বলে যে আমাকে পূর্ব দিকে বসে এই মন্ত্রটা পাঠ কর। তো মন্ত্রটা যখন পাঠ করে এক পর্যায়ে আসলে ওর ফেস এবং ওর বেডরুমের সবকিছু পরিবেশ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, এবং ওর যে ফ্রেন্ডটা ছিল ওর রুম থেকে তৎক্ষণাৎ বেজ হয়ে চলে আসে। তখন ওর ফ্রেন্ডটা যেটা বলে যে ওর ভিতর থেকে এমন একটা চেহারা বের হয়ে আসতেছিল যেটা আসলে সম্পূর্ণরূপে মানে ওকে ক্রাশ করতে যাচ্ছে, এবং ওই জিনিসটা দেখার পর ও রুমে স্টে করতে পারে না, এবং ও যে ওই দিন ওই রুম থেকে বের হয়েছে আজও ওর সাথে আর মিট করেনি। আর আসলে ওর ঘটনাটা এখন পর্যন্ত এটার কোনো সলিউশন আসে, এবং লাস্ট 11 ইয়ার্স ধরে একই ঘটনা ওর সাথে চলতেছে, এবং এটা এখনো সলিউশন আনি স্টেইং করতেছে ওর সাথে। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। একটা ছোট্ট ইমেইলে যাব এখন, এবং ছোট না, ইমেলটা বেশ বড়ই আছে, তো আমি জানি না যে ইমেলটা আপনাদের কতটা ভালো লাগবে, বাট আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। সেই ইমেলটি যেভাবে লেখা আছে সেভাবে পড়ছি। আমাদের সাথে যিনি লিখছেন তিনি হচ্ছেন আবির হোসেন, তারপর তিনি ফোন নাম্বার দিয়েছেন, তারপরে লিখছেন তিনি রাজশাহী থেকে, সেটাও জানিয়েছেন। এরপরে লিখছেন আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম, আশা করি ভালো আছেন। আমি আগে দুইটি ঘটনা পাঠিয়েছিলাম, একটিও পড়া হয়নি, মনে হয় ওইগুলো আপনার ভালো লাগে নাই। যাই হোক, ওগুলো আমার সাথে ঘটেছিল না, কিন্তু এইটা আমার সাথে ঘটে যায়। আমার বাড়ি রাজশাহীতে, তাই আমার পক্ষে স্টুডিওতে যাওয়া সম্ভব না। ঘটনাটি আপনি পড়ে শোনালে খুশি হব। ঘটনাটি গত সপ্তাহের। সেদিন আমার কোন এক রিলেটিভের বাসায় দাওয়াত ছিল, সেজন্য আম্মুরা সকাল সকাল চলে যায়। আমি বাসায় একা ছিলাম। দুপুরের দিকে রওনা দিই আমার নিজের বাইক নিয়ে। অনেক দূরের পথ, একেবারে গ্রামে, পাকা রাস্তা শেষ করে কাঁচা রাস্তায় নামলাম। যাচ্ছি, এক সময় পৌঁছালাম 4:35। খাওয়া দাওয়া করলাম, তারপর গ্রামটা ঘোরার জন্য বের হলাম। ঠিক সন্ধ্যার দিকে আমাদের গাড়িতে তুলে দিয়ে আম্মুদের গাড়িতে তুলে দিয়ে আমি রওনা দিতে যাব। ঠিক এই সময় এক রিলেটিভের ফোন আসলো আমার ফোনে, বলল আমাদের জন্য নাকি তরকারি দিবে, সেটা আমাকে নিয়ে যেতে। আমিও রাজি হলাম। আমি সন্ধ্যার আজানের পর তরকারি নিয়ে রওনা দিলাম। 1:30 দিকে বাসায় আসলাম। পথে কোনো সমস্যা হয়নি। সমস্যা শুরু হলো রাতে। ঘটনাটি শুরু হলো এমন ভাবে, রাতে আমার ঘুম ভাঙে না খুব সহজে, এক ঘুমে রাত কাবার, কিন্তু সেই দিন ঘুম ভাঙে। বিষয়টা স্বাভাবিক মনে করে আমি আবার ঘুমাতে যাই। বলে রাখা ভালো, আমার রুমের আম্মুদের 2 রুম পরে, এবং আমার রুমের রুম সবসময় ফাঁকা থাকে, মানে কেউ থাকে না, এবং বাসায় গেস্ট আসলেও তখন তারা ওখানে ঘুমায়। তো ওই রুমে লাইট অফ ছিল প্রতিদিনের মতোই। ঘুম ভাঙার পর আমি আবার ঘুমাতে যাব। ঠান্ডা লাগছে, তাই কম্বলটা ঠিক করে নিচ্ছি। বেশি না, কম্বল ঠিক করার 2 মিনিট পর হঠাৎ আমার গরম লাগা শুরু করলো। মনে হচ্ছে কেউ আমাকে গরম চুলার ওপর ছেড়ে দিয়েছে। আমি ভাবলাম বিষয়টা স্বাভাবিক, কম্বলের জন্য হয়তো বা গরম লাগছে। আমি কম্বলটা গা থেকে ফেলে দিই। না,
কোনো পরিবর্তন নেই। একটু আগে যা ছিল এখনো তাই। তারপর বিছানা পেয়ে শরীরের জামা কাপড় সব খুলে ফেলি, কিন্তু মনে হচ্ছে আরো বেশি গরম লাগা শুরু হয়েছে। শরীর ঘামে ভিজে যাচ্ছে। এইভাবে কিছুক্ষণ থাকার পর ফ্যান দেই, বিছানা থেকে উঠে বসি। ঠিক এমন সময় আমি লক্ষ্য করি আমার নিঃশ্বাসের সাথে আরো দুটো নিঃশ্বাসের শব্দ। চারিদিকে কোনো শব্দ নেই। আমি এখন শুধু আমার নিঃশ্বাসের শব্দ পাচ্ছিলাম, কিন্তু এখন আমার নিঃশ্বাসের সাথে আরো দুটি নিঃশ্বাসের শব্দ। আমার শরীর অবশ হয়ে এলো, গরমটাও বারবার বাড়ছে। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমি মনে হয় আজকেই। তারপর হঠাৎ করে মনে হলো এটা মনে হয় কোনো হ্যালুসিনেশন। তাই তাড়াতাড়ি ফোন বের করলাম, বালিশের নিচ থেকে ঘড়ি দেখলাম 3:23 বাজে। একটা গান প্লে করলাম ফুল সাউন্ডে। তখন মনে হচ্ছে নিঃশ্বাসগুলো আমার ঘাড়ের কাছে, আমার পেছনে। আমি গান অফ করলাম, মনে হলো নিঃশ্বাসগুলো ওই ঘরের দিকে চলে যাচ্ছে। না, এটা আমার হ্যালুসিনেশন ছিল না। বুঝতে পারলাম, কারণ এখন শুধু নিঃশ্বাসই না, ওই ঘরে দুজন মানুষ যদি একসাথে চলাফেরা করে এবং ঘরের বিছানা ও জিনিসপত্র ব্যবহার করে, তাহলে যেমন আওয়াজ হবে ঠিক তেমন আওয়াজ আমি পাচ্ছি। মনে হচ্ছে ওই ঘরে দুইজন, ওই ঘর আমার ঘরের মাঝে একটা দরজা আছে যেটা সবসময় খোলা থাকে। আমি সেই দিকে তাকিয়ে থাকি। বুকের বাম পাশটা এত জোরে জোরে ধুকধুক করছে, তার শব্দ এবং তিনজনের শব্দে আমার কানের পর্দা ফেটে যাবে এমন একটা অবস্থা। আমি তাকিয়েছিলাম ওই ঘরের দিকে, কিছু দেখতে পাইনি। ওই অন্ধকারের মাঝে আরো ঘন অন্ধকার যদি একটু পর পর আসা যাওয়া করে, তাহলে যেমনটা দেখাবে আমিও ঠিক তেমনটাই দেখছিলাম। আমি আর পারি নাই, সহ্যের সীমা ভেঙে গেল। আমি আব্বুকে ফোন দিই, আব্বু ফোন ধরে। আমি বলি, আব্বু আমার ঘরে একটু এসো তো। কথা বাড়ায় না আব্বু, ফোনটা কেটে দিল। আমি ঠিক শুনতে পেলাম আব্বু দরজা খুললো। থেমে গেল নিঃশ্বাসগুলো। এখন শুধু নিঃশ্বাসটা শুনতে পাচ্ছি আমার। আব্বু আসলো। আব্বুকে বললাম, ওই ঘরে মনে হয় কেউ আছে, দেখো তো। আব্বু লাইট দিল। না, কিছুই নেই। আমিও গেলাম আব্বুর সাথে। কই, কিছু নেই তো। কিন্তু আমি আব্বু দুজনে অবাক হলাম। ঘরের কোনো জিনিস ঠিক নেই। বিছানাটা এমন করে রাখা হয়েছে যেন এই মাত্র কেউ বিছানায় শুয়েছিল। ফোনগুলো এখনো দেবে আছে। আব্বু বিষয়টা বুঝতে পারলো আমার অবস্থা দেখে, এই রুমের অবস্থা দেখে। আব্বু আমাকে তাদের ঘরে নিয়ে গেল ঘুমানোর জন্য। অবাক হলাম, আব্বুদের রুমে গিয়ে দেখি আম্মু কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। আর আমার রুম থেকে বের হওয়ার পর আমার ঠান্ডা লাগা শুরু হয়েছিল। আব্বু তাদের সাথে ঘুমোতে বলল, কিন্তু কম্বল ছিল না আমার গায়ে দেবার মতো। তাই আব্বুকে বলল কম্বলটা নিয়ে আসতে। মজার বিষয়টা হচ্ছে, আব্বু যখন আমার রুমের ঘরে কম্বল আনতে চায়, তখন আব্বুও ঠিক শুনতে পায় সেই দুটি নিঃশ্বাসের শব্দ। ঘটনা এখানে শেষ, কিন্তু আমাকে পরের দিন ঝাড়ফুঁক করতে করে আনা হয়। কয়েকটা আমল বলে দেওয়া হয়। আমি এগুলো করছি। এখন প্রতি রাতেই ঘুম ভাঙা শুরু হয়েছে, কিন্তু নিঃশ্বাসের শব্দটা পাই না, মাঝে মাঝে পাই। আমার সাথে এটা কেন হলো আমার জানা নেই, তবে ঘটনাটি বিশ্বাস কিংবা অবিশ্বাস করা পুরোই আপনার ব্যাপার। কেউ ওই পরিস্থিতিতে না পড়লে বুঝবেন না ওই পরিস্থিতিতে কেমন লাগে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। এর মধ্যে আরো কিছু ইমেল করব। এই ছিল ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি ঘটনাটি পড়ে শোনালাম, চমৎকার একটি ঘটনা। আমি জানি না আপনার কতটুকু ভালো লেগেছে, কিন্তু আপনার ঘরের মধ্যে যদি আপনি শুনতে পান যে আপনি ঘুমন্ত অবস্থা থেকে জেগে উঠলেন এবং আপনার নিঃশ্বাসের সাথে সাথে আরো দুটো নিঃশ্বাসের শব্দ, ঘর আপনার অন্ধকার এবং সেই ঘরের অন্ধকারের মধ্যে দেখলেন আরো অন্ধকার, আরো কালো, আরো ডার্ক দুটো শ্যাডো, এবং সেই দুটো শ্যাডো মুভ করছে, আপনার কেমন লাগবে? এবং তখন আপনিও নিশ্চয়ই হাতে ফোনটা নিয়ে কাউকে কল করে আপনার ঘরে ডাকবেন। এবং এই মুহূর্তটা সহ্য করার মতো কোনো মুহূর্ত নয়। যাই হোক, আমরা চলে যাই সরাসরি ডক্টর আলিফের কাছে। থ্যাংক ইউ রাসেল ভাই। সেকেন্ড ঘটনাটা বলবো, এর আগে বলি আমি যার কাছ থেকে ঘটনাটা পেয়েছি তিনি হচ্ছেন রাসেল ভাই। আপনি তো শোনেন নাই ঘটনাটা, আপনি মনোযোগ দিয়ে শুনুন একদম। তো আমার যে আঙ্কেল দিয়েছেন, তিনি আমার সম্পর্কে আঙ্কেল হন আর কি, ওনার আহমেদ শরীফ। তো তিনি ঢাকাতে পড়াশোনা করতেন ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর সে আসলে পিছনের ব্যাকগ্রাউন্ড স্টোরিটা না বললেই না। তা 1972 সালে তার বাবা মা একটা রোড অ্যাক্সিডেন্টে চিটাগং থেকে ঢাকায় আসার পথে মারা যায়। সেই বাসের মধ্যে তিনি ছিলেন। আচ্ছা, খুব শর্ট স্টোরি। ওই বাসের মধ্যে প্রায় 25 জন যাত্রী মারা যায়, বাঁচার লিস্টের মধ্যে একজন। আচ্ছা, তার বয়স ছিল মাত্র, তখন তার বয়স ছিল 12-14 বছর। তো আমি যে ঘটনাটা শেয়ার করব, তখন কিন্তু রাসেল ভাই তার বাবা মাকে কবরস্থ করা হয় ঢাকা আজিমপুর গোরস্থান। ওদের বাসা হচ্ছে লালবাগ। আচ্ছা। তো ঢাকা ইউনিভার্সিটিতে চার চান্স পায় ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট। তো চান্স হওয়ার পরে 1979 সালের দিকের ঘটনা আর কি। তো বাবা মা মারা যাওয়ার পর থেকে
ফুপির বাসায় সে বড় হতে থাকে। ফুপির আবার কোনো সন্তান ছিল না, ওই ফুপির লালবাগের বাসাটা সে নিজে দেখাশোনা, নিচ থেকে উপর পর্যন্ত ভাড়াটিয়াদের সবারই ফেস থাকছে না, এবং ভাড়াটিয়া আজকের ঘটনা আসলে কত আগের ঘটনা, সেটাই অনেক আগে, সেটাই অনেক আগের ঘটনা। এত মানুষজন ঢাকা শহরে ছিল না, মোবাইল ফোন তো অনেক দূরের কথা, মানে এই সভ্যতার ছোঁয়াটা তখন ছিল না। ইউনিভার্সিটিতে যাওয়া আসা করতো পায়ে হেঁটে, বাসা থেকে ইউনিভার্সিটি পায়ে হেঁটে যাওয়া আসা, তো বাসা ইউনিভার্সিটি থেকে বাসা থেকে ইউনিভার্সিটি পায়ে হেঁটে। তো তার বাবা মা মারা গেছে যে আজিমপুরে গোরস্থান, তো প্রতি শুক্রবার জুম্মার পরে তার একটা অভ্যাস ছিল যে বাবা মার কবর জিয়ারত করা প্রতি শুক্রবার। এটা এমন দিন না, মিস হবেই না, আর যাই হোক মিস হোক জিয়ারতটা মিস হবে। জিয়ারতের কেসটা আমি পরে বলছি। সেদিন মানে বিকালবেলা প্রায় সময় বিকালে ছাদে ওঠা হয়, আর সে থাকতো হচ্ছে বাসাটা পুরোটা 3 তালা, 3 তালায় অর্ধেক ছাদ অর্ধেক বাসা, সে ওই অর্ধেক বাসার মধ্যে থাকতো। আচ্ছা। আর তার ফুপি থাকতো 4 তলায় তার ফুপার সাথে, আর বাকি 3টা ফ্ল্যাট ভাড়া দেওয়া ছিল, মানে 2.5 তালা বিল্ডিং আর কি। বুঝতে পেরেছি। তো তার দরজা খুলে সে একটু বাতাস বইছে, বলে যে বাতাসটা এত সুন্দর, আশেপাশে খোলামেলা, তো আমি একটু ছাদে হাঁটতে বেরোই। তো তার একটা ভালো দিক না খারাপ দিক এটা সে আমাকে ক্লিয়ারলি বলে নাই। সে বলেছে যে আমি খুব অ্যাবনর্মাল জিনিস দেখতে পাই। ফর এক্সাম্পল, আমাদের বাসায় রাত 8-9টার দিকে আমি যদি দোকান থেকে কিছু নিয়ে আসি বা বাজার করে আসি, ফুপির বাজার মোস্টলি সেই করতো। আমি এমন সব অচেনা মানুষকে সিঁড়ি দিয়ে উঠানামা করতে দেখতাম যাদেরকে আমি আগে কখনো দেখিনি। আচ্ছা। এমন সব মানুষরা ওঠানামা করতো যে আমি একজনকে দেখেছি, পরবর্তীতে তাকে আর দেখি না, কিন্তু যখন আরেকজনকে দেখছি তাকেও আমি আগে কখনো। তো তার কাছে জিনিসটা অবাকও লাগতে থাকে, আবার মাঝে মধ্যে মনে হয় যে হয়তো কোনো দরকারই এসেছে। তাদের দোতলা একটা বাসা, মানে তাদের ফুপির পাশের ফ্ল্যাটে একটা ফ্যামিলি থাকতো, সেই ফ্যামিলিতে 2টা বোন আর একটা ভাই সহ বাবা মা সহ একটা 5 জনের ফ্যামিলি মেম্বার। তো একটা মেয়ে প্রায় সময় ছাদে উঠতো তার ছোট ভাইকে নিয়ে। সেদিন বাতাস বইছিল, সেই ছোট ভাইটা ছাদের উপরে খেলছে। ছেলেটার বয়স অ্যারাউন্ড 12 থেকে 13, মানে হাঁটা চলাফেরা, ওই বল হাতে ধরে বাড়ি দিচ্ছে এরকম। হঠাৎ করে তিনি দেখলেন যে ওই ছেলেটা একটা লোকের সাথে কথা বলছে, একটা লোকের সাথে কথা বলতে বলতেই বিকট আকার একটা শব্দ, আচ্ছা। ছেলেটা নিচে পড়ে গেছে। দৌড়ে গিয়ে ছেলেটাকে উঠালো, হসপিটালে নেওয়া হচ্ছে, আচ্ছা। তো বাবা মা বলে যে আমার এই ছেলের কোনো বন্ধু বান্ধব নেই, কিন্তু ওই মুহূর্তে যে ছেলেটা তার সাথে, যে দূর থেকে দেখলো যে ছেলেটা তার সাথে কথা বলছে, সেই লোকটাকে সে বেরোতেও দেখেনি। সে দেখেছে ছেলেটা তার সাথে ছাপ তার চোখের, সে দৌড়ে যায়, এবার এই কি করছে, দৌড়ে যায়, যে দেখে নিচে যেই লোকটা তাকে নিয়ে ঝাঁপবে সে ছিল না, কিন্তু ছেলেটা ছিল। আচ্ছা। সে তখন থেকে মনে করতে থাকে, তাহলে আমি কিছু দেখতে পাই, আমার কিছু দেখার ক্ষমতা আছে। সে তার ফুপিকে ব্যাপারটা জানাবে বলে চিন্তা করে, কিন্তু ওই মুহূর্তে এই ইনসিডেন্টটা ঘটে। তখন এই ছেলেটার লাশের পেছনে ঘোরাঘুরি করা হয় এবং ছেলেটাদের কবরস্থ করা হয় আজিমপুর। আচ্ছা। এই ছেলেটা মারা যাওয়ার পর থেকে আসলে ওনার তেমন ঘুম হতো না রাত্রেবেলা বাসায়। বারবার মনে হতো যে আমি আজিমপুরে যাই, আমি একটু কবরটা জিয়ারত করে আসি, আব্বা আমার কবরটাও জিয়ারত করে আসি, ছেলেটার কবরটাও জিয়ারত করে আসি। সে বারবার চিন্তা করতে থাকে আমার এরকম ফিলিংস কেন আসছে, বারবার আমি কবরস্থানে কেন যেতে চাচ্ছি, এরকম ফিলিংসটা কেন আসতেছে। প্রতি শুক্রবার জুম্মার নামাজের পরে তার ফ্রেন্ডের সাথে সে কবরস্থানে যাইতই প্রায় সময়। ফ্রেন্ডরা যেত কখনো, সে নিজে একা যেত কখনো। এবার আসলে আসল ঘটনা আসে। এটা তো আনুষঙ্গিক ঘটনাগুলো বললাম। এবার তখন যখন সে ফিল করলো যে না, সে আসলেই অনেক কিছু দেখতে পারে, তখন ছিল শীত। আচ্ছা। তো শীতকাল শুরু হচ্ছে অক্টোবরের সময়, শীতকাল শুরু হচ্ছে 1981 সালের ঘটনা। উনি আমাকে বললেন যে অক্টোবর টিকে 1981 সালের ঘটনা। সেদিন শুক্রবার ছিল, কিন্তু সামহাও তার জিয়ারত করাটা মিস হয়ে যায়। আচ্ছা। শুক্রবার দিন ছিল, জিয়ারত করা মিস হয়ে যায়, এবং জিয়ারত করা মিসের কারণটা হচ্ছে তার এক ফ্রেন্ডের ভাইয়ের বিয়ে, এটা পুরান ঢাকাতেই। আচ্ছা। সেখানে অনুষ্ঠানে মজা করতে করতে কখন সন্ধ্যা করে রাত 8টা বেজে যায় সেটা সে খেয়ালই করে। সে বলে যে এত দূর রাস্তা আবার হেঁটে যেতে হবে আজিমপুরে, আজ তো কবরটা জিয়ারত হলো না। আমি আগেই বলেছি রাস্তা ভাই যে কবর জিয়ারত ছাড়া তার শুক্রবার দিনটা কাটতো না কখন। তো একটা বিশ্বাস ছিল মনে যে আমি বাবা মার কবরের পাশে যে একটু জিয়ারত করে আসবো, এটা তার একটা বিশ্বাস ছিল। পরবর্তীতে সে কয়েকজন ফ্রেন্ডকে জিজ্ঞেস করে যে তোরা কি আমার সাথে যাবে কিনা, কিন্তু কোনো না কোনো কারণে মানে ফ্রেন্ড গুলো ব্যস্ত হয়ে তার সাথে যেতে রাজি হয় না। একটা ফ্রেন্ড তার সাথে যেতে রাজি হয়, মানে যে আমি আজিমপুরের দিকেই যাব। আর রাসেল ভাই তখন এত রিক্সা ছিল না ঢাকা শহরে, আর আপনি যে রাস্তাগুলো এখন এত প্রশস্ত রাস্তা দেখছেন, তখন এত প্রশস্ত রাস্তা ছিল না। তো পুরান ঢাকায় মেইন ছিল, ওখানে সবাই ম্যাক্সিমাম টাইম ওই জায়গায় সব বাজার সদাই সবাই পুরান ঢাকা হতেই করতো।
শেখ হাসিনা। আচ্ছা, তো এক ফ্রেন্ড বললো যে আমি আজিমপুরের দিকে যাব, তুই চাইলে আমার সাথে যাইতে পারো, একসাথে হেঁটে হেঁটে কথা বলতে বলতে চলে। সে হাঁটতে হাঁটতে, এখন আজিমপুর গোরস্থান যেরকমটা দেখেন সবাই, তখন এরকম দেয়াল ছিল, ছিল না। এখন কত বড় সাইজ, তখন এত বড় সাইজও ছিল না, আর একটু ছোট ছিল। এখন যেরকম ল্যাম্প পোস্ট দেখতে পাচ্ছেন, কোনায় কোনায় ল্যাম্প পোস্ট, তখন এত ল্যাম্প পোস্টও ছিল না। কিন্তু গভর্নমেন্টের সিটি কর্পোরেশনের আন্ডারে ছিল গোরস্থান, এবং ঢাকা শহরের সবচেয়ে বড় গোরস্থান এই আজিমপুরে। যে সে ফ্রেন্ডের সাথে হেঁটে হেঁটে যাচ্ছে, কথা বলতে বলতে গোরস্থানে পৌঁছে যায় রাত 10:30 নাগাদ পৌঁছে যায়, এবং ফ্রেন্ডটা তাকে বলে তুই তাহলে কবরস্থানে যা, আমি যদি আমার কাজ শেষ করে যাওয়ার পথে যেতে পারি তাহলে একসাথে চলে যাবো। তাহলে একসাথে যাব। সে ঢুকে যায় কবরস্থানে, এবং সে দেখে একটা লোক, পাঞ্জাবি পরা, একটা মাটুপি পরা লোক কবরস্থান থেকে বেরোচ্ছে। সে তখন মনে করে না, সমস্যা নেই, রাত 10টায় তো কোনো সমস্যা হবে না, খুব আহামরি রাত হতো না। তো তার বাবার কবরটা ছিল উত্তর দিকে, আপনার আরো একটু সামনে, মাঝখান বরাবর। এখন তো দক্ষিণ দিকের গেটটা আপনারা সবাই চেনেন। এই পাশে যেমন দক্ষিণ দিকের গেটটা, যে মেইন এন্ট্রান্সটা, তার বাবার ছিল একদম লাস্টের দিকের কবরটা। তো সে যায় কবরস্থানে, কবর জিয়ারত করতে যায়, এবং কবর জিয়ারত করে। এমন সময় একটা লোক তার পাশে এসে দাঁড়ায়, এসে জিজ্ঞেস করে কি ব্যাপার, বাবা মার খবর, তাই না? সে তেমন পাত্তা দেয় না, কারণ কবরস্থানে অনেক মানুষজনই চলাফেরা করে। তো সে বলে যে সে চুপচাপ কবরে মুনাজাত করে দোয়া করছে। ওই মুনাজাত করা অবস্থায়, মানে আপনি একটা মানুষ মুনাজাত করলে কথা বলবেন না, তাকে জিজ্ঞেসও করবেন না কোনো কোয়েশ্চেন, কিন্তু ওই লোকটা জিজ্ঞেস করছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই না? তো তিনি তখন উত্তর দেয় যে, মানে উত্তর না দেওয়ার ভান করে সে মুনাজাতটা খুব দ্রুত কমপ্লিট করে রাস্তার দিকে যাওয়া স্টার্ট করে। সে বলতে থাকে আমি যতই আগে আমি ততই পিছিয়ে, আমি যতই আগে আমি ততই পিছিয়ে। তখন ওই লোকটা তার সামনে আবারও আসে, যে তুমি যে ভাবতে চেষ্টা করছো আমি তো তোমার কোনো ক্ষতি করবো, তুমি ভাবতে চেষ্টা করছো। এটা বলতে সে দেখলো একটা ছোট বাচ্চা হামাগুড়ি দিয়ে তার সামনে দিয়ে যায়। আপনি নিশ্চয়ই কবরস্থানে কখনো বাচ্চা ছেড়ে দিবেন না, রাইট? এটা দেখার পর তার বুক কেঁপে উঠলো যে আমি কি দেখছি। সে দেখলো ওই বাচ্চাটা হামাগুড়ি দিতে দিতে কবরে ঢুকে গেল। বলে যে এই দৃশ্য আমি আগে কখনো দেখিনি, এতদিন কবরস্থানে আসছি, হ্যাঁ এটাই আমার প্রথম রাতের সফর, রাতে এই প্রথম কবরস্থানে ঢুকলাম, কিন্তু এরকম দেখবো কিনা দেখবো আমি কখনো কল্পনা করিনি। সে তখন বললো যে, ওই লোকটা তখন বললো যে তোমার বাবা মা ওই কর্নারে আছে, তুমি চাইলে দেখা করে আসতে পারো, কিন্তু তাদের কোনো কোশ্চেন জিজ্ঞেস করো, ওই কবরস্থানে আছে। ওকে। এবং তখন ওই মুহূর্তে সে বলে যে আমার বাবা মা কবরস্থানে আছে, এটা আমি অন্যজনের কাছ থেকে শুনছি। সে হাঁটাতে, ওই যে বলছিলাম, সে যতই সামনের দিকে এগোচ্ছে ততই সে পিছের দিকে চলে, যতই সামনে, যত জোরে দৌড়াচ্ছে ততই সে পিছনে চলে আসে। একটা সময় টায়ার্ড হয়ে যায়। ঘন্টা খানেক হয়ে গেল আমি চেষ্টা করছি যেতে, কিন্তু ওই লোকটা ওই চারিপাশেই হাঁটছে, আমার চারিপাশে। সে তখন আমাকে বললো, তুমি তোমার বাবার সাথে চাইলে দেখা করতে পারো, তোমার বাবা মার সাথে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করবে না। আবারও বলছি, তারা ওই কর্নারই আছে। হঠাৎ করে একদল লোক লাশ নিয়ে কবরস্থানে ঢুকছে। এটা দেখার পরে রাসেল ভাই, ওনার স্পিডটা খুব নর্মাল হয়ে গেল। সে যেভাবে দৌড়াচ্ছিল সেভাবেই দৌড়াতে পারছে, এখন আর পেছাচ্ছে না। আচ্ছা। ওই কবরস্থানের মানুষগুলার দলটা এত বেশি ছিল, হয়তো কোনো পরিচিত রিনাউন লোক মারা গেছে সেখানে, প্রচুর মানুষ। তখন ওই মানুষজনের সাথে জানাজা হচ্ছে। তো সে বলল যে জানাজার নামাজটা আমি পড়ে যাই। জানাজার নামাজটা সে শেষ করে ওই মুহূর্তে ওই জায়গা থেকে চলে যাচ্ছে। এমন সময় একজন লোক তার সামনাসামনি বলল যে তুমি এখানে কি করতে এসছো? বলে যে আমি তো আপনাকে চিনি না। বলে যে আমাকে তোমার চিন্তা হবে না, তুমি এখানে কি করতে এসছো? এখানে বহুরূপী মানুষজন থাকে, এই সময় এখানে এসো না, চলে যাও। এই সময় এখানে এসো না, এখান থেকে বাসায় চলে যাও। তো সে বাসায় চলে আসে রাসেল ভাই, এবং কিছু জিনিস কানেক্ট করার চেষ্টা করে, যে সে অনেক কিছু আলাদা করে দেখতে পায়, এখনো পর্যন্ত দেখতে পায় রাসেল ভাই। আমি খুব শীঘ্রই তাকে স্টুডিওতে নিয়ে আসবো ইনশাআল্লাহ, এবং সে আসার নিজের চোখেই দেখে। বলে যে আমি এমন সব জিনিস, এমন সব লোকজনদের দেখি, তার পুপাপুপি নাই, ওই মিনিংটা সে এখন পর্যন্ত মেনটেন করে। আমি বলবো না কোথায় বাসাটা, কোথায়, সব বলা হয়ে যায়। না, একদমই দরকার নেই। আমি কিছু কথা গোপন রাখতে চাই, তাকেই নিয়ে আসবো। আমি বুঝতে পারি সে আসার কথা বলেছেন, এবং সে যে প্রতিদিন দেখতে পান রাসেল ভাই এমনও না, কিন্তু সে দেখতে পান। বলে যে আমাকে সবাই খুঁজে পায় না, আমি সবার সামনে ধরা দিতেও চাই, এবং আমি যে দেখি আমি কাউকে বলতে চাই। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ আলিফ, এন্ড আপনি কষ্ট করে এসেছেন এবং আজকে আমার সাথে ঘটনা শেয়ার করলেন। থ্যাংক ইউ ভেরি মাচ, এবং আমার মনে হয় সি ইউ সুন, এন্ড সুন সি ইউ অ্যাগেন, এন্ড আশা করছি যে সেটা খুব তাড়াতাড়ি হবে, রাইট? ইনশাআল্লাহ। তো অন দ্যাট নোট আমরা চলে যেতে চাই একটা ব্রেকে না।
আমরা চলে যেতে চাই একটা অডিও ক্লিপে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি হচ্ছে নয়ন হোসেন হাবিব, বলছি সৌদি আরবিয়া থেকে। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা ভূত আপনার সাথে শেয়ার করব সেটা আমার সাথে ঘটা না। ঘটনাটা ঘটেছে হচ্ছে আমার একজন কলিগের পরিচিত একজন ব্যক্তির সাথে। তো আমার কলিগ, যিনি, ওর ভাষা আসলে বাংলাদেশ না, ভিন্ন দেশের একজন মানুষ, বাট ওর নিষেধাজ্ঞা থাকার কারণে আমি দেশটার নাম উল্লেখ করছি না। তার আগে বলে রাখি যে আমি কিছু মাস আগে ভূত লাইভ পারফরমেন্স করেছিলাম, এখন আমি সৌদি আরবে অবস্থান করতেছি। তো যাই হোক, আমি ঘটনাটা বলি। তো আমার যিনি কলিগ আমাকে যেভাবে বলছে, একটা ওকেশনে সে তার দেশে যায় আসলে। তো দেশে যাওয়ার পর তিনি যেটা করতেন, প্রায় প্রতি সকালেই ফজরের নামাজ শেষ করে তিনি তাদের এলাকায় যে গুরুস্থান আছে সেখানে যেতেন। তো তার এটা অভ্যাস ছিল। তো সেদিনকার প্রতিদিনের মতো সেদিনও তিনি তার গুরুস্থানে ওখানে যান। তো তিনি যেটা দেখতে পান যে তাদের ওই গুরুস্থানটা বেশ বড় একটা গুরুস্থান ছিল এবং তার পাশে জানাজা নামাজ পড়ার জন্য কিছু জায়গা ছিল। হ্যাঁ, তো ওখানে জানাজা নামাজটা যেখানে মানুষ পড়তো ওটা একটা ফ্লোর করা ছিল। তো ওখানে তিনি যেটা দেখতে পান যে একজন মানুষ সেন্সলেস অবস্থায় শুয়ে আছে এবং তার পাশ ঘিরে প্রায় বেশ কিছু মানুষ তাকে দেখতেছে। এবং ওই মানুষটার চেহারার দিকে তাকালে বোঝা যাচ্ছিল যে সে কিছু একটা দেখে হয়তো বা তীব্র ভয় পাইছে, এরকম কিছু একটা হয়তো বা তার সাথে হয়েছে, সেজন্যই হয়তো বা তিনি এখানে শুয়ে আছেন। তো যাই হোক, তিনি খুব কিউরিসিটি নিয়ে তাকে ডাকতে থাকেন, বাট ভদ্রলোক উঠেন না, একেবারে সেন্সলেস। তো সবাই ধরাধরি করে তাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর প্রায় সেখান থেকে তিনি ঠিক হন এবং ঠিক হওয়ার পর 3-4 দিন পর আমার যিনি কলিগ, তার সাথে তার দেখা হয়। তো দেখা হওয়ার পর আমার কলিগ তাকে প্রশ্ন করে যে আপনার সাথে কি ঘটেছিল সেদিন। তার আগে একটু বলে রাখি যে ওই গুরুস্থানটার পাশে একটা পুকুর ছিল আর ওই পুকুরে একটা লাশ ভেসেছিল। লাশটার অবস্থাটা এরকম ছিল রাসেল ভাই, মানে খুব ভয়ানক ছিল, ভয়ানক অবস্থা হয়েছিল। মানে তার ফেসের, তার জিহ্বাটা বের হয়েছিল এবং চোখ ছিল না, তার ভিতরে চোখ ছিল না। তো ওটা একটা লাশের অবস্থাটা এরকম ছিল আর কি, যেটা পুকুরের মধ্যে পড়া ছিল। তো যাই হোক, 3-4 দিন পর যখন দেখা হয় আমার কলিগের সাথে তার, তখন আমার কলিগ তাকে প্রশ্ন করে যে সেদিন রাত্রে আপনার সাথে কি হয়েছিল, আপনি কেন সেখানে এইভাবে কেন সেন্সলেস অবস্থায় শুয়েছিলেন। তো প্রথম ওই লোক আসলে কিছু বলতে চায় না আমাকে। অনেক জড়াজড়ি করার পর তারপর তিনি সবকিছু অকপটে স্বীকার করেন। তিনি বলতে থাকেন যে আমি এবং আমার আরেকটা ফ্রেন্ড দুজনে মিলে কাফনের কাপড় চুরি করতাম। তা আমাদের পেশা ছিল এটাই, আমরা কাফনের কাপড়ে বিশেষ করে চুরি করতাম। নতুন কোনো কবর আসলে আমরা সবসময় চেষ্টা করতাম নতুন কবর ঘুরে তার কাফনের কাপড়টা নিয়ে গিয়ে আবার কবরটা লাগিয়ে দেওয়ার জন্য। তো বেশ কিছুদিন ধরেই আসলে এলাকাতে নতুন কোনো কবর আসতেছিল না কবর স্থানে। তো আমরা প্রায় প্রতিদিনই দেখতাম যে আসলে কবর আসতো না। তো একদিন আমার ফ্রেন্ডটা আমাকে বলে যে আজকে নতুন একটা কবর আসছে, তো তুমি এক কাজ করবা, আর রাত্রে তুমি তৈরি থেকো, আমি তোমাকে মধ্যরাতে ডাক দিব, পরে দুজনে মিলে যে কবর করে কাফনে কাপড়টা নিয়ে আসবো। তো রাসেল ভাই, যেই কথা সেই কাজ। ওই তার ফ্রেন্ড আসলে আসে রাত্রে, মধ্যরাত্রে আসে এবং তাকে ডাক দেয়, তখন তিনি তার সাথে বের হয়ে যান। তো যিনি ঘটনাটা বলতেছিলেন আমার কলিগকে, তিনি প্রায় বলতেছিলেন যে আমি আমার ফ্রেন্ডকে বেশ কয়েকবার বলছি, দেখ আজকে আমার ভালো লাগতেছে না, কেন জানি একটু খারাপ লাগতেছে, সো না গেলে কি হয় না, বলে যে এতদিন পর একটা খবর আসছে, না গেলে কিভাবে হয়। তো সেদিন তারা বের হয়ে দেখলো যে আকাশের অবস্থা ছিল পূর্ণিমা ছিল, এই জন্য তাদের কোনো লাইট কিংবা কোনো আগুনের কোনো প্রয়োজন পড়েনি তাদের সাথে। তো তারা বললো হয়তো পূর্ণিমায় রয়েছে, তো কোনো লাইট নেওয়া দরকার নাই, আমরা চুপি চুপি গিয়ে কাজটা শেষ করে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, সেই জন্য তারা মাটি খনন করার জন্য তাদের সাথে একটা কোদাল রাখে, এটা নিয়ে তারা যায়, দুজন মিলে যায় কবরস্থানে। তো যিনি ঘটনাটা বলতেছিলেন তিনি বললেন যে আসলে সেদিন কবরস্থানের গেটের ভিতরে ঢোকার পরে আমার খারাপ লাগতেছিল। আমরা এই পেশা অনেক দিন ধরে জড়িত ছিলাম, আমাদের সচরাচর এরকম লাগে না, কারণ আমাদের অভ্যস্ত এই পেশাটার উপরে, কাফনের কাপড় চুরি করা। তো তারা কবরস্থানের গেট দিয়ে ভিতরে ঢুকে, অজস্র কবর সেখানে, ওই এলাকা ভিত্তিক কবর, তো অজস্র কবর। তো সেই কবরের আঁকাবাঁকা পথ দিয়ে তারা ওই যে আজকে বিকেলে যে কবরটা হয়েছে এখানে, ওই কবরটার ওখানে যায় খনন করার জন্য। তো যখন ওই কবরটার ওখানে যায় এবং তারা মার্ক করে যে এটাই সেই কবর, আজকে বিকেলে এখানে কবর হয়েছে। এমনি তো নতুন কবর দেখলে বোঝা যায় যে এটা নতুন কবর। তো তারা প্রথমে কবরের চারপাশে যে বেড়া দেওয়া ছিল সেটা তুলে ফেলে, সেটা তুলে তার ওই ফ্রেন্ডটাই কোদাল নিয়ে কবরের মাটিগুলো উঠাতে থাকে। তো কবরের মাটি উঠানোর পর, নর্মালি আমরা জানি কবরের নিচে যে বাঁশগুলা দেওয়া হয় সেটা তেমন একটা মাটি খনন করার প্রয়োজন পড়ে না, অল্প একটু মাটি খনন করলে বাঁশগুলা পাওয়া যায়। কিন্তু সেদিন তারা কবর খুঁড়তেছিলেন,
বাট বাঁশ খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো তিনি তার বন্ধুকে বলেন, বন্ধু হয়তো এখানে কোনো প্রবলেম আছে, চলো আমরা চলে যাই। বলে না, হয়তো বা দেখা যায় একটু গভীর করে কবর দিচ্ছে তাকে, সেই জন্য হয়তো আমরা বাঁশগুলো পাচ্ছি না, তো আরেকটু দেখি। তো খনন করতেছে, তো একটা সময় প্রায় বেশ সময় হয়ে যাওয়ার পর, বেশ খানিক খনন করার পর তিনি বুঝতে পারেন যে বাঁশগুলা তার ওই কোদালের মধ্যে লাগতেছে। তখন বলে যে দেখো বাঁশগুলো এখানে দেখা যাচ্ছে। তো একটা পর্যায়ে তারা বাঁশগুলা উপরে উঠাই ফেলেন, এবং বাঁশগুলো উপরে উঠাই ফেলার পর ওখানেও আমাদের দেশের মতোই নর্মাল একটা শীতল পাটি দিয়ে মানে লাশের উপরে দিয়ে রাখে, তো ওটাও উঠাই ফেলেন। তো এখন একটু দেখা যাচ্ছে সাদা কাপড়টা। তো সাদা কাপড়টা যখন দেখা যাচ্ছে, মানে মনে হচ্ছে সাদা কাপড় খুব ঝকঝক করতেছে, এরকম একটা সাদা কাপড় সেখানে, মানে কোনো মাটি লাগানো নেই, মানে তার কাছে যেটা লাগছিল আর কি, তিনি সেটাই ভাবে বলতেছিলেন যে সাদা কাপড়টা দেখা যাচ্ছিল তখন। তো তিনি খনন করতে থাকেন, খনন করতে করতে একটা সময় অনেক বড় খনন করে ফেলেন যাতে করে দুজন মানুষ ওখানে ঢুকতে পারে। তো যখন পুরোটা খনন করে ফেলেন তখন তিনি দেখতে পান যে আমরা জানি নর্মালি কবরে যখন লাশ রাখা হয় তখন কবরের মাথায় এবং পায়ের মধ্যে যেই কাফন কাপড়ে কিন্তু একটা রশি দিয়ে গিঁট দেওয়া থাকে। তো তিনি দেখেন যে ওখানে কোনো গিঁট দেওয়া থাকে, কিন্তু কবরে যখন নামানো হয় তখন কিন্তু ওই গিঁটটা খুলে ফেলা হয়। বাট ওই লাশটার গিঁটটা খোলা ছিল না, ওভাবে লাগানো ছিল। তো সেই জন্য তার ফ্রেন্ড তাকে বলে যে তুমি একটু নিচে আসো, এসে আমাকে একটু হেল্প করো, তো ওই রশিটা খুলে দাও। তো তিনি তখন নিচে যায়। তো তারা দুজন বন্ধু, একজন মাথার দিকে একজন পায়ের দিকে, ওই কাফনের কাপড়ের রশিটা খুলতে যাবে। ঠিক সেই মুহূর্তে যখন তারা কাফনের কাপড়ের ওই রশির মধ্যে হাত দিয়েছে তখনই তারা যেটা দেখতে পায় সেটা হচ্ছে, আমি আগেই বলেছি কবরটা একটু গভীর, তারা দেখতে পায় যে কবরের উপরে মানে কবরের পাড়ে দুজন মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু দুজন মানুষই হুবাহু দেখতে তাদেরই মতো, তাদের ফেস যেমন ওই মানুষ দুজনের ফেস ঠিক তেমনই। তো এটা দেখে যিনি ঘটনা বলতেছিলেন তিনি বললেন যে আসলে তখন কি করবো কিছু বুঝতেছিলাম না। আরেকটা ব্যাপার লক্ষ্য করতেছিলাম সেটা হচ্ছে তাদের যে চোখ ছিল, চোখটা কোনো নর্মাল কোনো চোখ ছিল না, একদম মানে আগুন যেরকম উজ্জ্বল, মানে আগুনের থেকে যেরকম একটা ঝালসা আসে ঠিক তাদের চোখের ভিতর থেকে এরকম একটা ভাব আসতেছিল, এবং চেহারাটা একটু হাসি রঙ্গিত ছিল। তো এটা যখন আমি দেখতে পেলাম, দেখার সাথে সাথে আমি কিভাবে কবরের উপরে উঠছি আমি সেটা জানি না, আমি খুব তাড়াহুড়ো করে উঠছি এবং উঠে আমি ওখান থেকে দৌড়াতেছিলাম। কবর এখানে তো কবরের রাস্তাটা যে ছিল আমি সেই রাস্তাটা মার্ক করতে পারতেছিলাম, আমি কবরের উপর দিয়ে দৌড়াচ্ছিলাম, এবং আমার যেটা মনে হচ্ছিল যে আমার পেছন থেকে প্রায় অনেক মানুষ আমাকে, আমি দৌড়াচ্ছি তারাও আমার সাথে দৌড়াচ্ছে, এবং বিকট কিছু ছাউন হচ্ছে পেছন থেকে। আমি একটা সময় দেখলাম যে আমি এখানকার যেখানে জানাজা পড়াই সেই ফ্লোরের উপরে আমি চলে আসছি, মানে একটা কবরের দেওয়ালের দিকে। কিন্তু যখন আমি এখানে নিজেকে আবিষ্কার করলাম যে আমি এখানে আছি, তখন আমি যেটা দেখতে পেলাম যে কবরস্থানের যে গেট আছে ওই গেট দিয়ে অজস্র মানুষ কবরস্থানে প্রবেশ করতেছে, এবং তারা প্রত্যেকে দেখতে আমারই মতো, আমার থেকে একটু হাইট বেশি, বাট দেখতে আমারই মতো, এবং প্রত্যেকের চোখের মধ্যে আগুনের ঝলসে বের হচ্ছে। তো এটা দেখার পর আমি যখন দেখলাম যে এখানে অজস্র মানুষ আমার দিকে মানে আসতেছে, তখন আমি দেখে আসলে এত বেশি পরিমাণে ভয় পাই, আমি বুঝতেছিলাম না যে আমার সাথে কি হচ্ছে। একটা পর্যায়ে আমার মনে হলো যে বেশ কিছু মানুষ এসে আমাকে আঘাত করতেছে। তো তারপর আমার আর কিছু মনে নাই, সকালবেলা তো আপনারা আমাকে হসপিটালে নিয়ে আসছে। তো রাসেল ভাই তার সাথে এটাই হয়েছিল। আর তখন আমার কলিগ তাকে প্রশ্ন করে, তো তোমার সাথে যে আরেকটা ফ্রেন্ড ছিল সেই কোথায়? তখন সে লোক তাকে কনফার্ম করে যে পুকুর পাড়ে যে লাশটা ভেসে উঠছিল ওই লাশটা আর কারোই না, সেটা আমার ফ্রেন্ডের লাশ। তো বলে যে তোমরা তাহলে কোন কবরটা খনন করছিল? ওখানে তো আমরা কোনো এরকম কিছু দেখি না যে কোন কবর খনন করা। তো তিনি বলেন যে আসলে পুরো রাতের ঘটনাটি আমার কাছে কিছু আমি সেটা ব্যাখ্যা করতে পারবো না। তো আসলে ওই ঘটনা এটাই ছিল। আর পরবর্তীতে আমি আমার কলিগকে কিউরিওসিটি নিয়ে প্রশ্ন করি যে আসলে ওই লোকটা কি এখনো জীবিত আছেন নাকি তার সাথে তোমাকে এখনো দেখা হয় তোমার দেশে তুমি যখন যাও তখন উনি আমাকে বলেন যে আসলে তার সাথে আমার সাথে দেখা হয়, বাট আমাদের ওখানে সবাই তাকে একটা নামে চিনে, অমুক পাগল, মানে তিনি এখন পাগল হয়ে গেছে। রাসেল ভাই এটাই ছিল ঘটনা। আশা করি সবার ভালো লেগেছে। অ্যান্ড এভরি ফ্রাইডে নাইট আমাদের জন্য খুব স্পেশাল হয়, বিশেষ করে আমি সৌদি আরবিয়া থেকে শুনি অনলাইনে আপনাদেরকে, এবং অপেক্ষায় থাকি। অনেক ভালো লাগে, অনেক শুভকামনা, অ্যান্ড দীর্ঘজীবী দোয়া থাকবে সবাই।